আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ছোটবেলায় আলিবাবা চল্লিশ্বরের কাহিনী পড়া সেই জায়গাগুলো। আমাদের সঙ্গেই থাকুন। আলিবাবা হলো আরবি রজনী এর একটি লোককাহিনী। অষ্টাদশ শতাব্দীতে এর ফার্সি অনুবাদক আতোয়া গালা সিরিয়ল লোককথক হান্না দিয়াবের কাছে গল্পটি শুনে একে আরব্য রজনী এর কাহিনীমালায় যুক্ত করেন। আরব্য রজনী এর গল্পগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হওয়ার দারুণ বিশ্বব্যাপী এই গল্প বারংবার বলা হয় এবং বিভিন্ন মাধ্যমে বিশেষ করে শিশুদের জন্য উপস্থাপন করা হয়। শিশুদের জন্য পরিবেশনার অধিকাংশ ক্ষেত্রে গল্পের নৃশংস অংশটুকু উচ্চ রাখা হয়। মূল সংস্করণে আলিবাবা বা আলিবাবা একজন দরিদ্র ও সৎ কাঠুরিয়া ছিলেন। ভাগ্যক্রমে তিনি ডাকাতদের এক গুপ্ত আস্তানার সন্ধান পান এবং সিচিং পাক জাদু শব্দ আওড়ে সেখানে প্রবেশ করেন। ডাকাতেরা আলিবাবাকে হত্যা করতে চায়, কিন্তু আলিবাবার বিশ্বস্ত গৃহকর্মী তাদের সেই পরিকল্পনা নাশাত করে দেয়। আলিবাবা সেই গৃহপরিচারিকাকে তার ছেলের সাথে বিবাহ দেন এবং গুপ্তধনের কথা গোপন রাখেন। তৎকালীন আরবে এক বণিক পরিবারের দুই ভাই ছিল, আলিবাবা ও কাসিম। আরবি কাসিম তাদের পিতার মৃত্যুর পর লোভী কাসিম এক ধনী মহিলাকে বিয়ে করে এবং তার বাবার ব্যবসায় আয় থেকে বেশ ভালোভাবে দিন কাটতে থাকে। অন্যদিকে আলিবাবা এক দরিদ্র মহিলাকে বিয়ে করে এবং কাঠ কেটে তা বিক্রি করে দিনাতিপাত করে। একদিন কাঠ কাটার সময় আলিবাবা 40 জন ডাকাতের একটি দলকে তাদের গুহায় ঢুকতে দেখে। তাদের গুহার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ ছিল। গুহার মুখে জোরে চিচিং পাক বললে গুহার মুখ খুলে যায় এবং ভিতরে ঢুকে জোরে জোরে চিচিং বন্ধ বললে গুহার মুখ বন্ধ হয়ে যেত। ডাকাতের দল সেখান থেকে চলে গেলে আলিবাবা ভিতরে ঢোকে এক ব্যাগ সোনার মোহর নিয়ে বাড়ি চলে আসে। আলিবাবা ও তার স্ত্রী কাসিমের কাছ থেকে একটি দাড়িপাল্লা এনে তাদের সোনার মোহর মাপতে বসে, কিন্তু তাদের অজান্তে কাসিমের স্ত্রী দাড়িপাল্লায় একটু আঠা লাগিয়ে দেয়। সে জানতে চাইছিল দরিদ্র আলিবাবা কোন শস্য এত বেশি পেয়েছে যে তা মাপতে দাড়িপাল্লার প্রয়োজন হচ্ছে। আলিবাবা দাড়িপাল্লাটি ফেরত দিয়ে গেলে তাতে সোনার মোহর আটকে থাকতে দেখে সে হতবাক হয়ে যায় এবং তার স্বামী কাসিমকে সব খুলে বলে। ভাই কাসিম আলিবাবাকে চেপে ধরলেন। আলিবাবা গুহার গুপ্তধনের কথা খুলে বলতে বাধ্য হয়। কাসিম একটা খচ্চর নিয়ে সেই গুহায় যায় যাতে যত খুশি গুপ্তধন নিজের সাথে নিয়ে আসতে পারে। সে জাদুর শব্দ বলে গুহায় প্রবেশ করে, কিন্তু লোভ ও উত্তেজনার বশবর্তী হয়ে গুহা থেকে বের হওয়ার জাদু শব্দ ভুলে যায় এবং সেখানেই আটকা পড়ে। চোরের দল সেই সময় গুহায় পৌঁছে গেলে তারা কাসিমকে খুঁজে পায়, তাকে হত্যা করে, তার শরীরকে টুকরো টুকরো করে কেটে দেয়। এদিকে কাসিম ফিরে না আসায় আলিবাবা আবার সেই গুহায় যায় এবং গুহার মুখে কাসিমকে খণ্ডিত দেহাবশেষ খুঁজে পায়। আলিবাবা কাসিমের দেহকে বাড়িতে নিয়ে আসে এবং কাসিমের চতুর গৃহকর্মী মার্জিনাকে বলে যাতে কাসিমের মৃত্যুকে স্বাভাবিক দেখানো যায় সেই ব্যবস্থা করতে। মর্জিনা একটি দাওয়াইখানা থেকে কাসিমের অসুস্থতার কথা বলে ওষুধ নিয়ে আসে। এরপর মুস্তফা নামের এক বৃদ্ধ দর্জিকে টাকা দিয়ে ও চোখ বেঁধে কাসিমের বাড়িতে নিয়ে আসে। মুস্তফা রাতারাতি কাসিমের দেহকে জোড়া লাগিয়ে সেলাই করে দেয়। আলিবাবা কোনো রকমে সন্দেহ ছাড়াই কাসিমের দেহকে কবর দিয়ে দেয়। এদিকে গুহার মুখে কাসিমের দেহ না পেয়ে চোরের দল বুঝতে পারে তাদের গুহার রহস্য অন্য আরেকজন জানে। পাগল পায় হয়ে তারা সেই লোককে খুঁজতে বের হয়। চোরদের একজন আলিবাবার গ্রামে যায়। সেখানে মোস্তফা বলে সে কেবলই একজনের টুকরো টুকরো দেহ
জোড়া লাগিয়ে এসেছে। এই শুনে চোর বুঝতে পারে এই সেই লোকের দেহ যে গুহার ভিতরে ঢুকছিল। চোর মোস্তফাকে জিজ্ঞাসা করে সে তাদের বাড়ি ছিনিয়ে দিতে পারবে কিনা। চোর আবার দরজির চোখ বেঁধে দেয় এবং এইভাবে আবার কাসিমদের বাড়ির সামনে এসে পড়ে। চোর সেই বাড়ির দরজায় একটি কাটা দাগ দিয়ে রেখে যায়, যাতে রাতের বেলায় সেই বাড়িতে এসে আলী বাবাকে মেরে ফেলতে পারে। তবে সৌভাগ্যবশত বিশ্বস্ত মর্জিনা চোরকে দেখে ফেলে এবং আশেপাশের প্রত্যেকটি বাড়িতে সেই রকম কাটা চিহ্ন এঁকে দেয়। সেই রাতে 40 চোর আলী বাবার গ্রামে চলে আসে এবং কোনোভাবেই প্রকৃত বাড়ি চিনতে না পেরে রাগের বশে দিনের বেলায় সেই চোরকে হত্যা করে। পরের দিন আরেক চোর বাবা মোস্তফার কাছে এসে এবং আলী বাবার ঘরের দরজা থেকে একটি পাথর খুলে নিয়ে আসে। মর্জিনা আবার সেটি দেখে ফেলে এবং প্রত্যেকটি বাড়ির দরজা থেকে সেই রকম পাথর খুলে নেয়। সেই রাতে এই চোর সর্দারের হাতে মারা পড়ে। শেষ পর্যন্ত চোরদের সর্দার নিজেই মোস্তফার কাছে যায় এবং আলী বাবার ঘরের বাইরের দিকটা খুব ভালোভাবে চিনে যায়। চোরদের সর্দার একদলে ব্যবসায়ী যে আলী বাবার ঘরে আশ্রয় প্রার্থনা করে। সর্দার সাথে করে 38টি তেলের পিপা নিয়ে আসে, যার একটিতে মাত্র তেল ছিল আর বাকি 37টি ছিল দলের অন্যান্য চোর। পরিকল্পনা অনুযায়ী আলী বাবা ঘুমিয়ে পড়লে তারা তাকে হত্যা করত, কিন্তু এবার মর্জিনা তাদের দেখে ফেলে এবং 37টি পিপায় গরম তেল ঢেলে 37 চোরকে হত্যা করে। সর্দার বাইরে এসে তার দলকে জাগাতে যায় এবং দেখতে পায় তাদের প্রত্যেক মারা গেছে। এতে সর্দার সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে মর্জিনা আলী বাবাকে সব খুলে বলে এবং চোরদের পিঁপড়াগুলো দেখায়। আলী বাবা সেই দেহগুলোকে কবর দেয় এবং কৃতজ্ঞতায় মর্জিনাকে মুক্ত করে দেয়। মর্জিনা আলী বাবাদের কৃতদাসী ছিল। এরপর সব কিছুর প্রতিশোধ নিতে সর্দার নিজেকে ব্যবসায়ী হিসাবে পরিচিত করে এবং আলী বাবার ছেলের সাথে বন্ধুত্ব করে। আলী বাবার ছেলে ততদিনে কাসিমের ব্যবসা পরিচালনা করছিল। আলী বাবা তো ছেলে সর্দারকে তাদের বাড়িতে নিমন্ত্রণ জানায়, কিন্তু মর্জিনা সেই সর্দারকে চিনে ফেলে এবং তরবারি দিয়ে নাচ দেখানোর জুতায় সর্দারের বুকে ছুরি মেরে তাকে হত্যা করে। আলী বাবা প্রথমে মর্জিনার উপরে রাগান্বিত হয়, কিন্তু বুঝতে পারে সর্দার তাদের হত্যার উদ্দেশ্যে সেখানে এসেছিল। মর্জিনার প্রতি কৃতজ্ঞতা হিসাবে সে তার পুত্রের সাথে মর্জিনার বিয়ে দিয়ে দেয়। এরপর শুধু আলী বাবার সেই গুহার রহস্য জানত। আমরা যে ছোট থাকতে যে বাংলা সিনেমায় রাজা বাদশাহ ছবিগুলো দেখতাম, ওইখানে এখানে এভাবে দেখাতো
যারা রাজা বাসার পাহারা দিত আর কি, তারা এভাবে তীর নিয়ে দাঁড়িয়ে থাকতো এবং শত্রুপক্ষকে আক্রমণ করার জন্য চেষ্টা করতো। চলুন আমরা অন্য সাইডে যাই। দেখে আপনারা এখানে এসে ঘুরতে পারবেন। এখানে অনেক যা আছে সবকিছু দেওয়া আছে, দেখুন। এখন আমরা চলে যাব, আপনাদেরকে দেখাচ্ছি বাইরে হওয়ার গেট। অনেক মানুষ আমাদের মতো আসছে দেখতে। বের হয়ে যাচ্ছি।